আই হোপ প্যাসেজটা দেখতে পাচ্ছেন। ওকে, এবার একটা জিনিস খেয়াল করেন। বলছিলাম যদি ইনফরমেশন ম্যাচিং আসে, ইনফরমেশন ম্যাচিং হচ্ছে সবার শেষে করবেন। সো এই প্যাসেজে টোটাল 10টা ইনফরমেশন ম্যাচিং আছে এবং এখানে গ্যাপ ফিল, সামারি টাইপ গ্যাপ ফিল 4টা আছে। একটু খেয়াল করেন। অনেক সময় হয় কি গ্যাপ ফিলের ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি কোয়েশ্চন 11-এর অ্যান্সার প্রথমে করব। এখন কোয়েশ্চন 11-এ যে কিওয়ার্ডটা দেয়া আছে সেটা আমি পাচ্ছি না। সো সেক্ষেত্রে আমার কি করা উচিত? আমি 12-এর কিওয়ার্ড খেয়াল করব ওইটা মিলতেছে কিনা, অথবা 13-এর আমি খেয়াল করব। অর্থাৎ যেইটা মিলবে আমি ওইটা আগে করব। তারপরে উপরেরগুলো আমি 13 যেখানে পাইছি তার উপরে খুঁজবো, নিচেরটা 13 যেখানে পাইছি তার নিচে খুঁজবো। যেমন এখানে একটা জিনিস দেয়া আছে, ক্রাস্ট গ্রিন গ্লাস এএফএম, এই জিনিসটা আমি খুঁজবো। অথবা এখানে একজনের নাম দেয়া আছে, দেখেন, হাওয়ার্ড ড্রাইডেন। সো এই নামটা আমি খুঁজবো। ওই নাম যেখানে পাবো, নামের নিচে হচ্ছে আমি 13 14 এই দুইটার অ্যান্সার পাবো। নামের উপরে হচ্ছে 11 12। অর্থাৎ 11 12 আমি যদি মনে করি যে 11 12 এর অ্যান্সার বের করা কষ্ট হয়ে যাবে, তাহলে আমি 13 14 এই দুইটার জন্য আমি হাওয়ার্ড ড্রাইডেন সেটা খুঁজবো। তারপর উপরের দিকে আমি 11 12 খুঁজবো। অনেক সময় দেখবেন 4 5টা 6টা গ্যাপ ফিলিং আছে, সেক্ষেত্রে আমি প্রথমগুলোর লোকেশনটা পাচ্ছি না, টাফ হয়ে যাচ্ছে। সময় নষ্ট না করে যেটার লোকেশন পাওয়া যাবে ওইটা আগে করব। যেগুলো পাওয়া যাচ্ছে না সেটা উপরে খুঁজবো। হ্যাঁ, উপরের গুলো উপরে খুঁজবো, নিচের গুলো নিচে খুঁজবো। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন। দেখুন, এই এই যে 12 নম্বরে যে আছে না, এই প্রবলেম ফর দ্য ডে ইন দ্য ইউকে, ইউকে কি কিউকার দেওয়া যাবে না? হ্যাঁ, কিওয়ার্ড হিসেবে ইউকে নিতে পারবেন কি না, হ্যাঁ, সেটা একটা প্রশ্ন। এটা ডিপেন্ড করে। ধরেন ইউকেটা পুরা প্যাসেজে আছে, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন না। আমরা একটু প্যাসেজটা একটু পড়ি, দেখেন এখানে কি বলা আছে। আচ্ছা, ইউকেটা শুরুতেই দেয়া আছে। সো আমরা, হ্যাঁ, এদিক থেকে আমরা দেখতে পারি ইউকে এখানে দেয়া আছে, আবার পরের প্যারাগ্রাফে এখানে এসে আবার ব্রিটেন দেয়া আছে। এরপরে হচ্ছে আবার এইগুলোতে ইউকে আছে কিনা একটু দেখতে হবে। হ্যাঁ, এই যে দেখেন। সো ইউকে কে আমরা নিতে পারবো না, কারণ ইউকে সব জায়গায়। একটা ওয়ার্ড যদি সব জায়গায় থাকে সেটা আসলে নেওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা। সো নামটাও মোটামুটি অনেক জায়গায় আছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভিন্ন কিছু খেয়াল করতে হবে। তাহলে এখানে আমি কি খেয়াল করব? ইউকে তো আছেই। আচ্ছা, আমি একটু এগুলো একটু উপরে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমি একটু এই জায়গায় রাখি। ওকে, আচ্ছা। এখানে দেখেন, ওকে, আমি এখানে ইউকে যদি হাইলাইট করি, ধরেন আমি এখানে কিওয়ার্ড হিসেবে ইউকে নিলাম, তাইলে ইউকেটা এই জায়গায় দেয়া আছে। সো এই জায়গায় আমার মিলতেছে কিনা। আচ্ছা, সেটা হচ্ছে কিওয়ার্ড দুই রকম হয়। একটা হচ্ছে আমি যে কিওয়ার্ড ধরে ওই আমি লোকেশনে যাব, মানে আশেপাশে যাব, ওই জায়গায় যাওয়ার পরে স্পেসিফিকলি কোনো কোয়েশ্চনের অ্যান্সার করার জন্য আমাকে কি খুঁজতে হবে, তখন আমার স্পেসিফিক কোয়েশ্চনের কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? এবার ফর এক্সাম্পল আমরা কোয়েশ্চন 11-এর অ্যান্সার বা 12-এর অ্যান্সার বের করব। ফর এক্সাম্পল হচ্ছে আমরা 11-এর অ্যান্সার বের করব। সো হ্যাঁ, ইউকে ঠিক আছে, আমরা এখানে ইউকেতে গেলাম। এখন 11-এর জন্য স্পেসিফিক কিওয়ার্ড যেটা, সেটা কি হতে পারে? এখানে বলতেছে দ্য ইউজ অফ ক্রাস্ট গ্রিন গ্লাস এএফএম। আচ্ছা, সো ক্রাস্ট গ্রিন গ্লাস সেটার কথা বলতেছে, মে হ্যাভ টু সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টস। আচ্ছা, এই জিনিসের দুইটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। It may help to save a diminishing dash. আচ্ছা, while at the same time. ওকে, দুইটা প্রভাব, while এর পরে একটা আর while এর আগে একটা। এই ক্রাস্ট গ্রিন গ্লাসের দুইটা প্রভাব আছে। একটা হচ্ছে সে সেভ করে ডিমিনিশিং। সো ডিমিনিশিং মানে কি, কোনো কিছু নিঃশেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কি শেষ হয়ে যাচ্ছে সেটাকে সেভ করে। তাহলে কিছু একটা ফুরাই যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 11-এর কিওয়ার্ড। কি শেষ হয়ে যাচ্ছে সেটা 11-এ বসবে। আর এখানে বলতেছে অ্যাট দ্য সেম টাইম সলভিং এ মেজর প্রবলেম ফর দ্য ড্যাশ ইন দ্য ইউকে, কিসের বড় একটা সমস্যার সমাধান করে। তাইলে কিছু একটার সমস্যা আছে, সমস্যাটা কিসের, সেই সমস্যাটা সমাধান করে, ঠিক আছে? তাইলে সলভিং এ মেজর প্রবলেম,
একটা সমস্যার সমাধান। তাহলে স্পেসিফিক কিওয়ার্ড আমরা দুইটা পাইছি, একটা হচ্ছে কিছু একটা শেষ হয়ে যাচ্ছে সেটাকে সেভ করা, আর আরেকটা পাচ্ছি একটা সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করা। আলটিমেটলি দুইটা প্রবলেমকে সলভ করা। তাইলে এখানে প্রবলেম দুইটা, একটা হচ্ছে কিছু একটা শেষ হয়ে যাচ্ছে সেটাকে রক্ষা করবে, আর আরেকটা হচ্ছে একটা বড় একটা সমস্যা সমাধান করবে ইউকেতে। এই দুইটা জিনিস প্যারাগ্রাফ এতে আছে কিনা আমাদের পড়তে হবে। আচ্ছা, আমরা একটু পড়ে দেখেন কি লেখা আছে। ফর দ্য পাস্ট 100 years স্পেশাল হাই গ্রেড হোয়াইট স্যান্ড ডাগ ফ্রম দ্য গ্রাউন্ড অ্যাট লেইটন বাজার in the UK has been used to filter tap water to remove bacteria and impurities, but this may no longer be necessary. এখানে বলতেছে গত 100 বছর ধরে স্পেশাল হাই গ্রেড হোয়াইট স্যান্ড, সাদা বালু, দাগ, সাদা বালু খুঁড়া হচ্ছে, দাগ মানে খুঁড়া, ফ্রম দ্য গ্রাউন্ড, নিচ থেকে। তাইলে 100 বছর ধরে নিচ থেকে সাদা বালু কুড়া হচ্ছে কোথায়? এই জায়গায়। হ্যাজ বিন ইউজ টু ফিল্টার ট্যাপ ওয়াটার। এটা ট্যাপ ওয়াটার আমরা ওই যে প্লাস্টিকের ফিল্টারে পাই না, বিভিন্ন ধরনের পাথর বালু দেয়া আছে, ওইগুলোর কথা বলতেছে। এখন বলতেছে এটা ভবিষ্যতে আর দরকার নাও হতে পারে। আচ্ছা, এখানে আমাদের এই দুইটা কিওয়ার্ড মিলতেছে না। একটা হচ্ছে স্যার এটা কিওয়ার্ডে স্যার, কিওয়ার্ডে নো ওয়ার্ড। বুঝি নাই, আবার বলেন। এটা কিওয়ার্ড না ওয়ান ওয়ার্ড? আচ্ছা, ওয়ার্ড কয়টা? ওকে, অ্যান্সারের ওয়ার্ড হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস। হ্যাঁ, দুইটা ওয়ার্ড। এখানে কোনো নাম্বার নাই, জাস্ট দুইটা ওয়ার্ড হবে, মিনিমাম দুইটা ওয়ার্ড। মানে একটা হতে পারে, দুইটাও হতে পারে। আচ্ছা, আমরা কিন্তু প্রথম এই পার্টে পাই নাই যে এই দুইটা কিওয়ার্ড মিলে নাই। এই দুইটা কিন্তু এক সেন্টেন্সে, এই বিষয়টা খেয়াল রাখবেন। মানে কোনো কিছু নিঃশেষ হয়ে যাচ্ছে সেটাও পাই নাই, আর একটা সমস্যার সমাধান করে ফেলতেছে সেটাও পাই নাই। এই দুইটা কিওয়ার্ড আমাদের এই জায়গায় মিলে নাই, ঠিক আছে? এইবার দেখেন, এ নিউ ফ্যাক্টরি দ্যাট টার্নস ইউজড ওয়াইন বোটলস, একটা নতুন কোম্পানি যেটা হচ্ছে ওই ব্যবহৃত হওয়া ওয়াইনের বোতল ইনটু গ্রিন স্যান্ড কুড রেভলিউশনাইজ দ্য রিসাইক্লিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে বলতেছে ওই গ্রিন স্যান্ডে পরিবর্তিত করবে, অর্থাৎ যে আহ, কাচের যে বোতলগুলো ব্যবহার করা হয়েছে ওইগুলো আবার স্যান্ডে পরিণত করবে, রিসাইকেল করবে, এবং এটা রিভলিউশনাইজ করে ফেলতে পারে রিসাইকেল ইন্ডাস্ট্রিকে, মানে একটা বিশাল পরিবর্তন আনতে পারে। অ্যান্ড হেল্প টু ফিল্টার ব্রিটেনস ড্রিঙ্কিং ওয়াটার, এবং ব্রিটেনের ড্রিঙ্কিং ওয়াটারকে ফিল্টার করা বা বিশুদ্ধ করায় সাহায্য করতে পারে। এই সেন্টেন্সেও আমাদের কিওয়ার্ডটা নাই। বেকড বাই $1.6 million ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা, তারা এত টাকা দিবে ইউরোপিয়ান ইউনিয়ন, দ্য ডিপার্টমেন্ট অফ ফর এনভায়রনমেন্ট। আচ্ছা, এখানে একটা কোম্পানির কথা বলতেছে, এই কোম্পানিকে ইউরোপিয়ান ইউনিয়ন এত টাকা দিবে। ওকে, এ কোম্পানি বেসড ইন স্কটল্যান্ড অ্যান্ড is building the factory which will turn beverage bottles back into the sand from which they were made in the first place. আচ্ছা, এখানে বলতেছে একটা কোম্পানিকে তারা টাকা দিবে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং ওই কোম্পানি হচ্ছে বোতলগুলোকে বালুতে পরিণত করবে, অর্থাৎ রিসাইকেল করবে। দ্য গ্রিন স্যান্ড হ্যাজ অলরেডি বিন সাকসেসফুলি টেস্টেড, এবং এটা ইতিমধ্যে সফলভাবে পরীক্ষা করা হয়েছে বাই ওয়াটার কোম্পানিজ অ্যান্ড ইজ বিং ইউজড 50 সুইমিং পুলস, এবং এটা 50টা সুইমিং পুলে ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। আমরা এই দুইটা কিওয়ার্ড কিন্তু পাই নাই। ওকে, এবার হচ্ছে আমরা পরের প্যারাগ্রাফে যাব। আমাদের এরপরে এই নামটা দেয়া আছে, নামটা কিন্তু এই প্যারাগ্রাফে নাই, বিতে নাই, নামটা সিতে আছে। অর্থাৎ হচ্ছে আমরা আমাদের টার্গেট থাকবে এই মুহূর্তে, আমাদের মনে হচ্ছে যে অ্যান্সারটা বিতে থাকবে, কারণ নামের উপরে 11-12, আর এইখানে সিতে নাম দেয়া আছে, আমরা এখানে উপরে 11-12 একটু খুঁজি, এখানে পাই কিনা আমরা দেখি। আচ্ছা, এখানে দেখেন কি লেখা আছে, দ্য আইডিয়া ইজ নট অনলি টু অ্যাভয়েড ইউজিং আপ অ্যান্ড ইনক্রিজিংলি স্ক্যার্স ন্যাচারাল রিসোর্সেস। এই যে দেখেন এখানে স্ক্যার্স দেয়া আছে। সো স্ক্যার্স মানে কি? স্কার্স স্কার্স মানে হচ্ছে কোনো কিছু ধরেন ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত, এবং এটা ইনক্রিজ হচ্ছে, মানে অপর্যাপ্ততা ইনক্রিজ হচ্ছে। এখানে দেখেন একটু টাফ সিনোনিয়াম ইউজ করছে, ইউজিং আপ, মানে এখানে বলতেছে অ্যাভয়েড ইউজিং আপ অ্যান্ড ইনক্রিজিংলি স্ক্যার্স ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সেসটা এটার যে আপনার স্বল্পতা সেটা বাড়তেছে, মানে দিনে দিনে কমতেছে। কি কমতেছে? ন্যাচারাল রিসোর্সেসটা। আর সেটাকে অ্যাভয়েড করা মানে হচ্ছে সেটাকে সেভ করা। আমি আবার বলি, সিনোনিয়ামটা খেয়াল করেন। আর ডিমিনিশিং মানে শেষ হয়ে যাচ্ছে, আর ইনক্রিজিংলি স্ক্যার্স মানে স্ক্যার্স মানে হচ্ছে অপর্যাপ্ততা, অপর্যাপ্ততা বাড়তেছে, আর এখানে বলতেছে শেষ হয়ে যাচ্ছে। সো এই দুইটা একই জিনিস, আর এই জিনিসটাকে বাঁচানো এখানে বলতেছে সেভ, আর এখানে বলতেছে অ্যাভয়েড ইউজিং আপ, অর্থাৎ ইউজিং আপ মানে শেষ হয়ে যাওয়া, ওই শেষ হয়ে যাওয়াটাকে অ্যাভয়েড করা।
তাইলে কোন জিনিসটা আসলে শেষ হয়ে যাচ্ছে? ন্যাচারাল সোর্স রিসোর্সেস। আমাদের টু ওয়ার্ড দেয়া আছে, সো এখানে আমরা টু ওয়ার্ড ইউজ করতে পারবো। অ্যান্সারটা এখানে বসবে হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে একই সেন্টেন্সে কিন্তু ওইটা কানেক্ট করে দিছে, ওয়াইল এট দ্য সেম টাইম, একই সময়ে। আচ্ছা, একই সময়ে কি করবে দেখেন, এখানে আবার দেয়া আছে দেখেন, বাট অলসো টু সলভ এ ক্রাইসিস। এখানে বলতেছে এট দ্য সেম টাইম, ওখানে বলতেছে বাট অলসো, মানে আরেকটা জিনিসের কথা বলতেছে। সলভিং এ মেজর প্রবলেম, এখানে বলতেছে সলভ এ ক্রাইসিস। তাহলে এ ক্রাইসিস হচ্ছে এ মেজর প্রবলেম, ঠিক আছে? তাহলে এ ক্রাইসিস যদি এ মেজর প্রবলেম হয়, এই ক্রাইসিস ফর দ্য ড্যাশ, এই প্রবলেমটা কিসের? ইন দি রিসাইক্লিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এই প্রবলেমটা হচ্ছে রিসাইক্লিং ইন্ডাস্ট্রির। তাহলে ওই রিসাইক্লিং ইন্ডাস্ট্রির যে সমস্যা সেটা হচ্ছে সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন 11 12। এবার একটু 13-এ আসেন। 13-এ কি দেয়া আছে? 13-এ বলতেছে হাউএভার অ্যাকর্ডিং টু হাওয়ার্ড স্যার রাইডেন। হ্যাঁ হ্যাঁ বলেন। রেকর্ডেড গুলা স্যার। হ্যাঁ, মানে রেকর্ড, ক্লাসের রেকর্ড। জি। হ্যাঁ, রেকর্ড আমি দিয়ে দিছি, এগুলো অনেক বেশি এমবি হয়ে যায়, এগুলো অনেক আগে ছাড়ছিলাম এটা। হ্যাঁ, এখন চলে গেছে, ছাড়ছিলাম 1 ঘন্টা আগে, এখন গেছে। এটা সাউন্ড রেকর্ডিং এ কম আসে, পরে আবার এটার সাউন্ড বাড়াইতে হয়, দিতে হয়, একটু সময় লাগে এর জন্য, ঠিক আছে? এটা গত জি ক্লাসেরটা স্যার। আমি অলরেডি এটা, হ্যাঁ, সেন্ড হয়ে গেছে। আচ্ছা, জি স্যার, বুঝছি স্যার। ওকে। তাহলে দেখেন, হাউএভার অ্যাকর্ডিং টু হাওয়ার্ড রাইডেন অনলি গ্লাস ফ্রম বোটলস দ্যাট হ্যাভ বিন ইউজড ফর ড্যাশ, আচ্ছা, ক্যান বি ইউজড ইন দ্য প্রোডাকশন প্রসেস। আচ্ছা, এইটা বোঝার ট্রাই করেন যে অ্যান্সারটা কোন টাইপের হবে, আমরা কি খুঁজতেছি সেটা আগে বুঝতে হবে। প্রত্যেকটা অ্যান্সার খোঁজার আগে আগে এটা এটা নিজেকে জিজ্ঞেস করবেন যে আমি কি খুঁজতেছি, কি খুঁজতেছি সেটার অ্যান্সার বের করার পরে তারপরে অ্যান্সারটা খুঁজবেন, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। দেখেন, এখানে বলতেছে অনলি গ্লাস ফ্রম বোটলস, অর্থাৎ শুধুমাত্র ওই বোতলগুলো দ্যাট হ্যাভ বিন ইউজড ফর ড্যাশ, যেগুলো শুধুমাত্র কিসের জন্য ব্যবহার হয়েছিল, ক্যান বি ইউজড ইন প্রোডাকশন প্রসেস, শুধুমাত্র ওইগুলো ব্যবহার করা যাবে। তাইলে যে বোতলগুলো কিসের জন্য ব্যবহার করা হয়েছিল, শুধুমাত্র ওইগুলো ব্যবহার করা যাবে। তাইলে বোতল কেন ব্যবহার হয়? বোতল দিয়ে আমরা পানি খাই, বোতলে তেল থাকে, বোতলে হচ্ছে ওয়াইন থাকে। তাইলে ওই যে বোতলটা, বোতলে সস থাকে, তাইলে বোতলটা কিসের জন্য ইউজ হয়েছিল, যে এই বোতল, ওই বোতলটাকে রিসাইকেল করা যাবে। ওকে, আমরা হচ্ছে এখানে নামটা আছে, নামের নিচে আমরা পড়ি, দেখেন কি লেখা আছে। তাহলে এখানে বোতল ইউজ করা হয়েছিল কিসের জন্য, আমরা দ্রুত সব কিছুর মিনিং না বুঝে দ্রুত ওই জিনিসটা বের করি। হাওয়ার্ড ড্রাইডেন, a scientist and managing director of the company Dryden Aqua of Bonning near Edinburgh, has spent 6 years working on the product he calls active filtration media, or AFM. Uh, he concedes that he has given what is basically recycled glass a fancy name to remove the stigma of what most people would regard as an inferior product. He says he needs bottles that have already contaminated drinkable liquids to be sure that drinking water filtered through the AFM would not be contaminated. আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই জায়গায় তার একটা কথা আছে, এবং এখানে বোতল কেন, মানে কি কাজে ব্যবহৃত হয়েছিল, ওই জিনিসটা এখানে দেয়া আছে। হি সেইজ হি নিডস বোটলস, তার ওই বোতলগুলো দরকার, দ্যাট হ্যাভ অলরেডি কন্টামিনেটেড ড্রিঙ্কেবল লিকুইডস, মানে যেগুলোতে ইতিমধ্যে কি ছিল, ড্রিঙ্কেবল লিকুইডস ছিল, টু বি শিওর দ্যাট ড্রিঙ্কিং ওয়াটার ফিল্টার্ড থ্রু দ্য এএফএম উড নট বি কন্টামিনেটেড। আচ্ছা, এখানে দেখেন, যেই বোতলগুলো, তার ওই বোতলগুলো দরকার যেগুলোতে কি ছিল, ড্রিঙ্কেবল লিকুইডস ছিল, অর্থাৎ খাওয়ার উপযোগী লিকুইড ছিল, ওই ওই বোতলগুলো তার দরকার, কারণ সে বলতেছে ওইগুলো ফিল্টার করবে এবং ওইগুলো কি হবে না, নষ্ট হবে না, সেটা বলতেছে উড নট বি কন্টামিনেটেড। আচ্ছা, সরি, এখানে কন্টেন্ট মানে ধরে রেখেছিল ড্রিঙ্কেবল লিকুইডস, আর এখানে কন্টামিনেটেড, কন্টামিনেটেড মানে হচ্ছে নষ্ট হওয়া, এখানে বলতেছে উড নট বি কন্টামিনেটেড মানে হচ্ছে নষ্ট হবে না। তাহলে যেই বোতলগুলোতে ড্রিঙ্কেবল লিকুইডস ছিল তার ওই বোতলগুলো দরকার, কারণ ওই বোতলগুলো পানি নষ্ট করবে না। তাইলে এখানে দেখেন, খেয়াল করেন, অনলি গ্লাস ফ্রম বোটলস দ্যাট হ্যাভ বিন ইউজড ফর ড্যাশ, শুধুমাত্র ওই বোতলগুলো যেগুলো কিসের জন্য ব্যবহৃত হয়েছিল, ক্যান বি ইউজড, ব্যবহার করা যাবে। তাহলে যেগুলোতে ড্রিঙ্কেবল ওয়াটার ছিল, অর্থাৎ খাওয়ার উপযোগী, সরি, ড্রিঙ্কেবল লিকুইডস মানে খাওয়ার উপযোগী তরল ছিল যেগুলোতে, শুধুমাত্র ওই বোতলগুলো ব্যবহার করা যাবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে ড্রিঙ্কেবল লিকুইডস। স্যার এটা তো স্যার ড্রিঙ্কিং ওয়াটার
আনসার হওয়ার তো পসিবিলিটি আছে স্যার। আচ্ছা আচ্ছা, না না, এখানে দেখেন, এখানে বলতেছে, আবার আবার আমি মিনিংটা বলি, হি সেজ হি নিডস বোতলস, তার বোতল দরকার, দ্যাট হ্যাভ অলরেডি কন্টামিনেটেড, যেগুলোতে ইতিমধ্যে ছিল ড্রিঙ্কেবল লিকুইডস, তার ওই গ্লাসগুলো দরকার যেই গ্লাসগুলোতে খাওয়ার উপযোগী লিকুইডস ছিল, তার ওই গ্লাসগুলো দরকার। আর এখানে দেখেন বলতেছে অনলি গ্লাস ফ্রম বোটলস দ্যাট হ্যাভ বিন ইউজড, এখানে দেয়া আছে না দ্যাট হ্যাভ বিন ইউজড, যেগুলো ব্যবহৃত হয়েছিল ফর ড্যাশ, যেগুলো কিসের জন্য ব্যবহৃত হয়েছিল, আর এখানে বলতেছে যেগুলোতে ছিল হচ্ছে ড্রিঙ্কেবল লিকুইডস, ঠিক আছে, মানে ব্যবহৃত হয়েছিল আর ছিল, এই জিনিসটা এখানে গ্রামার মিলতেছে। আর এটা হচ্ছে কারণ, পরের অংশটুকু হচ্ছে এক্সপ্লেনেশন, কেন দরকার। কারণ বলতেছে এই যে ড্রিঙ্কিং ওয়াটার যেটা ফিল্টার হবে এফএম এর মধ্য দিয়ে, ওইটা যাতে নষ্ট না হয়, এই যে ড্রিঙ্কিং ওয়াটার ফিল্টার থ্রু দ্য এএফএম, অর্থাৎ এএফএম এর মধ্য দিয়ে যে পানিটা ফিল্টার হবে উড নট বি কন্টামিনেটেড, ওই পানিটা যাতে নষ্ট না হয়, ঠিক আছে। অর্থাৎ পরের অংশটুকুতে সে রিজন বলতেছে। আর অলরেডি কন্টামিনেটেড মানে ইতিমধ্যে ধরে রেখেছিল বা ব্যবহার হয়েছিল, কিসের জন্য ব্যবহার হয়েছিল, ড্রিঙ্কেবল লিকুইডস এর জন্য। আর ওইখানে রিজন বলতেছে যে ওই পানিটা মানে খাওয়ার পানিটা যাতে নষ্ট না হয়। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার, বুঝছি। ওকে ওকে, তাহলে আমরা পরেরটাতে আসি, এফএম ইজ মোর ইফেক্টিভ দ্যান ড্যাশ অ্যাজ এ ওয়াটার ফিল্টার। এখন দেখেন এখানে আসছে কম্পারিজনটা, দুইটা জিনিসের কম্পেয়ার করতেছে, এএফএম হচ্ছে বেশি কার্যকরী দেন ড্যাশ অ্যাজ এ ওয়াটার ফিল্টার। তাহলে এএফএমটা কিসের চাইতে বেশি কার্যকরী, আমরা এখন খুঁজবো হচ্ছে কম্পারিজন, কোথায় কম্পেয়ার করা আছে, যে এএফএমটা কিসের চাইতে বেশি কার্যকরী, সেই জিনিসটাই আমরা খুঁজি। দেখেন এখানে আমরা এতটুকু পড়ছিলাম, যেহেতু ওই নামের সাথে এই দুইটা দেয়া, আমরা আশা করবো এই জায়গাতেই থাকবে বা একটু নিচে থাকবে। ক্রাস্ট ডাউন বেভারেজ গ্লাস হ্যাজ ফিউয়ার ইম্পিউরিটিস দেন রিয়াল স্যান্ড অ্যান্ড পারফর্ম বেটার দেন ট্রায়ালস। আচ্ছা, এখানে দেখেন বলতেছে ক্রাশ ডাউন বেভারেজ গ্লাস, ক্রাশ ডাউন বেভারেজ গ্লাস যেটা, সেটাই হচ্ছে এএফএম। এএফএম আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন, অর্থাৎ একটা গ্লাসের বোতল, সেটাকে পুনরায় চূর্ণ বিচূর্ণ করে ইউজ করা, সেটাই হচ্ছে এএফএম। সো এখানে বলতেছে ক্রাশ ডাউন বেভারেজ গ্লাস, অর্থাৎ বেভারেজ মানে হচ্ছে পানীয়, যে পানীয় মানে যে গ্লাসগুলো পানীয়র জন্য বা লিকুইডের জন্য ব্যবহার করা হয়েছিল ওইগুলোকে চূর্ণ করা। হ্যাজ ফিউয়ার ইম্পিউরিটিস মানে এগুলোতে কম ইম্পিউরিটিস আছে, ইম্পিউরিটিস মানে হচ্ছে ময়লা আবর্জনা ওইগুলো বা দূষিত পদার্থ, কম দূষিত পদার্থ আছে দেন রিয়াল স্যান্ড, অর্থাৎ বালু থেকে। তাহলে বালু থেকে যে গ্লাসগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বালু উৎপাদন করা হয় ওইগুলোতে কম ইম্পিউরিটিস আছে। তাহলে এটা মানে কিসের চাইতে বেশি ইফেক্টিভ, রিয়াল স্যান্ডের চাইতে, অর্থাৎ বালুর চাইতে বেশি ইফেক্টিভ। দেখেন এখানে পরে হচ্ছে আবার আবার দিয়ে দিছে, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট টেস্ট শো দ্যাট এফএম ডাজ দ্য জব বেটার দেন স্যান্ড। এই যে এফএম এখানে একদম 100% ক্লিয়ার করে অ্যান্সারটা দেয়া, এএফএম হচ্ছে স্যান্ডের চাইতে ভালো পারফর্ম করে। দেখেন ডাজ দ্য জব বেটার মানে হচ্ছে তার পারফরমেন্সটা ভালো, কিসের কিসের চাইতে ভালো, স্যান্ডের চাইতে, বালুর চাইতে। তাইলে এএফএম এর পারফরমেন্স হচ্ছে বালুর চাইতে ভালো। সো এখানে দেখেন দেয়া আছে যে এএফএম ইজ মোর ইফেক্টিভ দেন স্যান্ড, অর্থাৎ এখানে বালু হবে, এএফএম এর পারফরমেন্সটা হচ্ছে বালুর চাইতে বেটার, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইনফরমেশন ম্যাচিং গুলো করি। ইনফরমেশন ম্যাচিং অনেকগুলো দেয়া আছে, আমরা একটু পড়ি। এ ডেসক্রিপশন অফ প্ল্যান্স, আমি কিওয়ার্ড হাইলাইটিং করব, একটু খেয়াল করবেন যে আমি কিভাবে কিওয়ার্ডগুলো হাইলাইটিং করি। এখানে 10টা আছে, আমি পরে পরে প্রত্যেকটার কিওয়ার্ড এখন হাইলাইটিং করব। প্রথমটাতে দেয়া আছে এ ডেসক্রিপশন অফ প্ল্যান্স টু এক্সপ্যান্ড প্রোডাকশন অফ এএফএম। এএফএম তো ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে এখানে হচ্ছে একটা গ্লাস আপনি ইউজ করলেন, কোনো কিছুর গ্লাস, ধরেন জুসের একটা গ্লাস। সো ওই গ্লাসটাকে ভেঙে পুনরায় ওইটাকে বালুতে রূপান্তরিত করা এবং সেটা দিয়ে পানি ফিল্টার করা, অর্থাৎ পানি বিশুদ্ধ করা, সেটাই হচ্ছে এএফএম। এ ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে হচ্ছে তথ্য, তথ্য দেয়া আছে, অফ প্ল্যান্স পরিকল্পনা টু এক্সপ্যান্ড প্রোডাকশন। এখানে বিষয়টা হচ্ছে প্রোডাকশন বাড়ানো, অর্থাৎ এএফএম এর যে উৎপাদন সেটাকে বৃদ্ধি করা, এক্সপ্যান্ড প্রোডাকশন, ওই জিনিসটা যেখানে পাবেন ওইখানেই হবে এটার অ্যান্সার। দ্য আইডেন্টিফিকেশন অফ পটেনশিয়াল ডেঞ্জার ইন দ্য র ম্যাটেরিয়াল ফর এএফএম, এএফএম এর যে কাঁচামাল, ওই কাঁচামালের সম্ভাব্য বিপদ বা সম্ভাব্য যে প্রতিবন্ধকতা বা অসুবিধা সেটা, ঠিক আছে। তারপরে দেখেন অ্যান এক্সাম্পল অফ এএফএম ইউজ ইন দ্য এক্সপোর্ট মার্কেট, বিদেশে এক্সপোর্ট করা, বিদেশে বেচা কিনা করা, সেটা হচ্ছে এক্সপোর্ট। তাহলে এক্সপোর্ট মার্কেটে ইউজ, জাস্ট এই কিওয়ার্ডগুলো খেয়াল করবেন, দেখবেন ইজিলি অ্যান্সার পেয়ে যাবেন। এ কম্পারিজন অফ দ্য ভ্যালু অফ গ্রিন গ্লাস অ্যান্ড দ্য আদার টাইপ অফ গ্লাস। আচ্ছা, গ্রিন গ্লাসের সাথে আদার গ্লাসের কম্পারিজন, তুলনা থাকবে।
তাহলে আমাদের গ্রিন গ্লাসের সাথে অন্যটার তুলনা সেটা যেখানে পাবো ওই জায়গায় হচ্ছে আমরা অ্যান্সারটা পাবো, যে আদার টাইপের সাথে গ্রিন গ্লাসের তুলনাটা কোন জায়গায় দেয়া আছে। আচ্ছা, এ লিস্ট অফ পটেনশিয়াল অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশনস মানে হচ্ছে ইউজেস, ব্যবহারগুলো অফ এএফএম ইন দ্য ডোমেস্টিক মার্কেট। একটু খেয়াল করেন, আমরা 3 নম্বরে পাইছিলাম এক্সপোর্ট মার্কেট, বিদেশে বিক্রি, আর এখানে বলতেছে যে ডোমেস্টিক মার্কেটে ব্যবহার, অর্থাৎ অভ্যন্তরীণ বা নিজের দেশের মধ্যে ব্যবহার। তারপরে দেখেন দ্য কনক্লুশনস ড্রন ফ্রম ল্যাবরেটরি, অর্থাৎ ল্যাবরেটরি থেকে যে কনক্লুশন করা হয়েছে বা যে উপসংহার টানা হয়েছে। চেকস অন দ্য প্রসেস অফ এএফএম প্রোডাকশন, আচ্ছা এটা এএফএম এর যে উৎপাদন, ওই উৎপাদনের যে প্রসেস বা কার্যপ্রণালী সেটা চেক করে বা পরীক্ষা করে। আচ্ছা, তাইলে চেকস অন দ্য প্রসেস, অর্থাৎ প্রসেসকে কি করে, পরীক্ষা করে, উৎপাদনের যে প্রসেস সেটাকে পরীক্ষা করে। আইডেন্টিফিকেশন অফ কারেন্ট ফান্ডিং, এখানে ফান্ডিং এর কথা বলতেছে, কে টাকা দেয়। এটা কিন্তু আমরা প্যারাগ্রাফ এতে পড়ছিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন টাকা দেয়। ফান্ডিং মানে হচ্ছে টাকা দেওয়া, তাইলে টাকা দেয় কে, ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ 7 নম্বরের অ্যান্সার আমরা এখানে পাইছি ইতিমধ্যে। এই যে এখানে ছিল বেকড, বেকড মানে হচ্ছে টাকার ব্যাকআপ দেওয়া, বেকড বাই 1.6 মিলিয়ন ইউএস ডলার ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। তাইলে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে এই ডেফরাকে, অর্থাৎ এটাকে টাকা দেয় 1.6 বিলিয়ন, অর্থাৎ ফান্ডিং এর বিষয়টা আমরা ঠিক এই জায়গায় পেয়ে গেছি। তাতে এটা হচ্ছে প্যারাগ্রাফ এ, আমরা ওই ফান্ডিং এরটা প্যারাগ্রাফ এ দিব অ্যান্সার এখান থেকে। কারেন্ট ফান্ডিং, এই যে প্রোডাকশন, আইডেন্টিফিকেশন অফ কারেন্ট ফান্ডিং, তাহলে ফান্ডিংটা কে দেয়, ফান্ডিং হচ্ছে প্যারাগ্রাফ এ দেয়। আচ্ছা, ওকে, এখানে এ ছিল, কাজ করতেছে না। ওকে, আচ্ছা বাদ দেন। আইডেন্টিফিকেশন অফ কারেন্ট ফান্ডিং, এখানে আমরা এ লিখতেছি, এটার অ্যান্সার হচ্ছে এ। ওকে, আচ্ছা তারপরে দেখেন অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য চোজেন ব্র্যান্ড নেম ফর দ্য ক্রাশড গ্রিন গ্লাস। আচ্ছা, এই নামটা কেন নেওয়া হয়েছিল, ব্র্যান্ড নেম, নেমটা কেন নেওয়া হয়েছিল, ব্র্যান্ডের নামটা কি দেওয়া হয়েছিল এবং সেটা কেন নেওয়া, এই নামটা দেওয়া হয়েছিল, তার একটা ব্যাখ্যা থাকবে। এ ডেসক্রিপশন অফ প্ল্যানস ফর এক্সপোর্টিং এএফএম, আচ্ছা এক্সপোর্ট রিলেটেড দুইটা আছে, একটা একটু খেয়াল করবেন, একটা হচ্ছে এক্সপোর্ট মার্কেটে ইউজ, অর্থাৎ বাইরের দেশে সেটা ব্যবহার করা, আর আরেকটা হচ্ছে এক্সপোর্টের জন্য পরিকল্পনা। তাইলে এটা প্ল্যানস ফর এক্সপোর্টিং, এই দুইটা জিনিস তফাৎটা বুঝবেন, নাইলে একটা জায়গায় আরেকটা হয়ে যেতে পারে, অথবা এমনও হতে পারে যে একটা প্যারাগ্রাফে দুইটার অ্যান্সার থাকতে পারে, কারণ এখানে বলা আছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। আচ্ছা, তারপরে দেখেন এ ডেসক্রিপশন অফ হোয়াট হ্যাজ টু হ্যাপেন বিফোর এএফএম ইজ অ্যাকসেপ্টেড ফর জেনারেল ইউজ। ওকে, জেনারেল ইউজের জন্য, অর্থাৎ সাধারণ মানুষ যে এটা ব্যবহার করবে সেটার আগে কি করা লাগবে, হোয়াট হ্যাজ টু মানে করতে হবে, হোয়াট হ্যাজ টু হ্যাপেন কি করতে হবে, হোয়াট হ্যাজ টু হ্যাপেন এই জিনিসটা করতে হবে জেনারেল ইউজের আগে, অর্থাৎ যখন সাধারণভাবে এটাকে গ্রহণ করা হবে ব্যবহারের জন্য, তার আগে কি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা এখানে সরাসরি পাইছি, বাকিগুলা আমরা ওইভাবে পাই নাই আসলে। এক্সপান্ড প্রোডাকশন পটেনশিয়াল ডেঞ্জার এক্সপোর্ট মার্কেট, তারপরে দুইটার কম্পারিজন। আচ্ছা, কম্পারিজনটা আমরা পাইছিলাম কিনা, হ্যাঁ কম্পারিজন পাইছিলাম, তো কম্পারিজন আমরা এইটা সলভ করতে পাইছিলাম, ওই যে এইটা সলভ করার সময় এখানে পাইছিলাম না যে এফএম ইজ মোর ইফেক্টিভ দেন স্যান্ড, এই যে এফএম এর সাথে স্যান্ডের কম্পারিজন, অর্থাৎ কম্পারিজনটা আমরা নিয়েছিলাম কই থেকে, প্যারাগ্রাফ কোনটা থেকে নিছিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, ওইখানে, সেইটা কথা আছে, হ্যাঁ সেটা লিখুন। ওইখানে স্যান্ডের সাথে কম্পারিজনটা ছিল, আর ওইখানে 4 নম্বরের কম্পারিজনটা কিসের একটু দেখেন, এখানে লেখা আছে এ কম্পারিজন অফ দ্য ভ্যালু অফ গ্রিন গ্লাস অ্যান্ড আদার টাইপস অফ গ্লাস। ওইখানে আমরা যে কম্পারিজনটা পাইছিলাম সিতে, ওই কম্পারিজনটা ছিল কোনটা বেশি ইফেক্টিভ, মানে কোনটা কার্যকারিতা বেশি সেটা, আর এখানে কম্পারিজনটা হচ্ছে ভ্যালু নিয়ে। সো ভ্যালু নিয়ে কম্পারিজনটা আমি পড়ছি অবশ্য, সেটা এখানে না, সেটা হচ্ছে এই জায়গায় দেয়া আছে, বিতে দেয়া আছে ভ্যালু নিয়ে যে কম্পারিজনটা, এই জায়গায় দেখেন ভ্যালু মানে কি, মূল্য বা দাম। এই যে দেখেন মূল্যের বিষয়টা, দামের বিষয়টা এখানে এইখানে দেয়া আছে যে $25 এ টন, এক টন হচ্ছে $25।
সো এই সেন্টেন্সটা আমরা পড়ি, এখানে ওই ভ্যালু বা মূল্যটা এই জায়গায় কি লেখা আসলে, বিকজ দেয়ার ইজ সো মাচ অফ ইট অ্যান্ড ইট ইজ ইউজড লেস ইন ডোমেস্টিক প্রোডাকশন than other types. Green glass is worthy only $25 a ton. Clear glass, which is melted down and used for whiskey bottles mainly for export, is worth double than that amount. এই যে দেখেন, গ্রিন গ্লাসের চাইতে ক্লিয়ার গ্লাসের অর্থ হচ্ছে ডাবল। এখানেই কম্পারিজনটা একদম ক্লিয়ার করে দেওয়া, তাইলে ভ্যালুর কম্পারিজনটা এই জায়গায় আছে। আর আমরা সিতে যেটা পাইছিলাম সেটা হচ্ছে দেখেন, এফ এম ডাজ দ্য জব বেটার দেন স্যান্ড, অর্থাৎ কোনটার কার্যকারিতা বেশি সেটা সিতে পাইছিলাম। আর ভ্যালুর কম্পারিজনটা এই জায়গায় বিতে দেওয়া আছে, যে গ্রিন গ্লাসটা হচ্ছে $25 এক টন, আর ওইখানে বলতেছে অর্থ ডাবল দেন দ্যাট অ্যামাউন্ট, এটার অর্থ বা এটার মূল্য ভ্যালু হচ্ছে ওই গ্রিন গ্লাসের চাইতে ডাবল, অর্থাৎ ভ্যালুর কম্পারিজনটা আমরা বিতে পাইছি, ঠিক আছে। সো এখানে কোনটা ছিল, 4 নাম্বার, 4 নাম্বারের অ্যান্সার হবে বি। আচ্ছা, আর 7 নাম্বারের অ্যান্সার, 7 নাম্বার এটা কাজ করতেছে না, বাদ দিই। ওকে, এবার হচ্ছে আমরা 4 নাম্বার, তারপরে আমরা ওইগুলো বাকি প্যারাগ্রাফগুলো আসলে পড়তে হবে, না পড়ে এইভাবে শর্টকাটে সলভ করা একটু টাফ হয়ে যাবে। তবে একটা জিনিস, একটা আমরা পাইছিলাম ওই যে নামের যে বিষয়টা, সো নামের যে বিষয়টা সেটা সেটা আমরা একটু খুঁজি দেখি পাই কিনা। ওইখানে ব্র্যান্ড নেম দেয়া আছে না, এএফএম এর নামটা প্রথম যে জায়গায় শুরু হয়েছিল, ওই যে 7 নাম্বার, যে এটা সরি সি 8 নাম্বার। সিতে মেবি স্যার, সি হুম, বুঝি নাই। প্যারাগ্রাফ সিতে পড়ছিলাম, প্যারাগ্রাফ সিতে পড়ছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ, সিতে পড়ছিলাম, অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য চোজেন ব্র্যান্ড নেম ফর ক্রাস্ট গ্রিন গ্লাস, অর্থাৎ ব্র্যান্ড নেম জি কেন নেওয়া হয়েছিল সেটার একটা এক্সপ্লেনেশন, 8 নাম্বার। সো ব্র্যান্ডের নামটা আমাদের এই জায়গায় শুরু হয়েছিল, এই যে এই জায়গায় আমরা যদি একটু পড়ি, আহ, এখানে দেয়া আছে এই যে ফ্যান্সি নেম। সো এইখানে ফ্যান্সি নেম অর্থাৎ আকর্ষণীয় একটা নাম দেয়া আছে, এবং নামের এক্সপ্লেনেশনটা কেমনে দেওয়া দেখি আমরা পাই কিনা। সো নামটা এই জায়গায় শুরু হয়েছে, এখানে দেখেন, ড্রাইডেন একুয়া অফ বনিং নিয়ার এডিনবার্গ হ্যাজ স্পেন্ট 6 years ওয়ার্কিং অন দ্য প্রোডাক্ট হি কলস অ্যাক্টিভেটেড ফিল্ট্রেশন মিডিয়া। এখানে এসে সে নামটা প্রথমবারের মতো বলতেছে, নামটা হচ্ছে অ্যাক্টিভেশন ফিল্ট্রেশন মিডিয়া বা এএফএম। He concedes that he has given what is basically recycled glass a fancy name, অর্থাৎ যেটা আসলে একটা রিসাইকেল গ্লাস কিন্তু সে একটা ফ্যান্সি বা আকর্ষণীয়, ফ্যান্সি মানে হচ্ছে অ্যাট্রাকটিভ, সে অ্যাট্রাকটিভ একটা নাম দিছে, টু রিমুভ দ্য স্টিগমা অফ হোয়াট মোস্ট পিপল উড রিগার্ড অ্যাজ এন ইনফেরিয়র প্রোডাক্ট, অর্থাৎ সে ওইখানে মানে স্টিগমা মানে হচ্ছে শেম বা লজ্জা, ওই যে লজ্জা যেটা বা শেম যেটা সেটা রিমুভ করার জন্য, এবং এই জিনিসটাকে মানুষ যাতে একটু ইনফেরিয়র প্রোডাক্ট হিসেবে, একটু ভ্যালুয়েবল প্রোডাক্ট হিসেবে যাতে মানুষ মূল্যায়ন করে। একটা মানে বিষয়টা কি বুঝতে পারছেন, একটা ইউজ বোতল মানুষ সেটা আবার ইউজ করবে কি না, একটা স্টিগমা বা লজ্জা থাকবে, ওই জিনিসটাকে সে রিমুভ করার জন্য, ওই স্টিগমাটাকে সে রিমুভ করার জন্য এবং ওইটাকে একটু ভ্যালু দেওয়ার জন্য সে এখানে এএফএম বা অ্যাক্টিভ ফিল্ট্রেশন মিডিয়া ওই ফ্যান্সি নেমটা ইউজ করছে। সো এখানেই সে এক্সপ্লেনেশনটা দিয়ে দিছে যে সে ব্র্যান্ড নেম হিসেবে এই জিনিসটা কেন ইউজ করছে। সো এখানে 8 নাম্বারের অ্যান্সারটা আমরা এখান থেকে সি দিচ্ছি। ওকে, বাকি প্যারাগ্রাফগুলো এখানে আসলে আমাদের পড়তে হবে, কারণ বাকিগুলো আমরা টাচ করি নাই, আমরা এ বি সি শুধুমাত্র টাচ করছিলাম। আচ্ছা, সি এর শেষে আরেকটা জিনিস ছিল, না সি তো আমরা শেষ পর্যন্ত পড়ে ফেলছি অলরেডি। আমরা এবার ডি পড়বো, ডি এর সাথে বাকি অপশনগুলো ম্যাচ করব। একটু খেয়াল করেন বাকি অপশনগুলিতে কি দেয়া আছে। দেখেন এখানে এক্সপান্ড প্রোডাকশন, উৎপাদন বাড়ানো, সম্ভাব্য বিপদ, এক্সপোর্ট মার্কেট, তারপরে হচ্ছে ডোমেস্টিক মার্কেট, তারপরে প্রসেসটা চেক করা, তারপরে হচ্ছে এক্সপোর্টের পরিকল্পনা, তারপরে জেনারেল ইউজের আগে কি করতে হবে। আচ্ছা, এটা কিন্তু শেষের দিকে থাকার একটা পসিবিলিটি আছে, জেনারেল ইউজের আগে কি করতে হবে, মোটামুটি মাঝামাঝি বা শেষের দিকে, এটা শুরুর দিকে থাকবে না, আমরা এইগুলো হয়তো পেতে পারি উপরের দিকে। ওকে, আমরা হচ্ছে প্যারাগ্রাফ ডিটা একটু পড়ি। দ্য ফ্যাক্টরি ইজ ডিজাইন টু প্রডিউস 100 টনস, দেখেন এখানে প্রোডাকশনের বিষয়টা অলরেডি আমরা পেয়ে গেছি। ফ্যাক্টরি ডিজাইন করা হয়েছে 100 টন এ ডে, প্রত্যেক দিন 100 টন উৎপাদনের জন্য। অল দ্য মিস্টার ড্রাইডেন রিগার্ডস দিস এজ এ লার্জ স্কেল পাইলট প্রজেক্ট রাদার দেন ফুল প্রোডাকশন। আচ্ছা, পাইলট প্রজেক্ট মানে হচ্ছে এটা পরীক্ষামূলক প্রজেক্ট।
Current estimates of the UK market for this glass for filtering drinking water, sewage, industrial water, swimming pools and fish farming are between আচ্ছা এখানে আরেকটা জিনিস দেয়া আছে একটু খেয়াল করেন current estimates of the UK market for this glass for filtering drinking water এখানে বলতেছে যে কারেন্ট এস্টিমেট মানে হচ্ছে বর্তমান অনুমান হচ্ছে এখানে কিসে কিসে ইউজ করবে সেটা দেয়া আছে এখানে কারেন্ট এস্টিমেট অফ দ্য ইউকে মার্কেট ফর দিস গ্লাস ফর filtering drinking sewage industrial water swimming pools and fishing farming are between eto to eto tons a year which will use up the most glass available near the factory so he intends to build up 5 or 6 factories in cities where there are large quantities of bottles in order to cut down on transport cost আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন সে এস্টিমেট করতেছে এগুলো কিসে কিসে ইউজ হবে তাহলে আমরা যে একটা পাইছিলাম ডোমেস্টিক ইউজ সো এখানে ডোমেস্টিক ইউজটা দেয়া আছে ড্রিঙ্কিং ওয়াটার সুয়েজ ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার সুইমিং পুলস অ্যান্ড ফিশ ফার্মিং সো ইউকে মার্কেটের ডোমেস্টিক ইউজ সো ইউকে মার্কেটের ইউজ যেটা সেটাই হচ্ছে ডোমেস্টিক ইউজ কারণ এই জিনিসটা হচ্ছে ইউকে বেসড সো এখানে ডোমেস্টিক ইউজ একটা ছিল কোনটাতে ছিল ডোমেস্টিক ইউজ এই যে এখানে পটেনশিয়াল অ্যাপ্লিকেশনস মানে হচ্ছে ইউজেস ইন দ্য ডোমেস্টিক মার্কেট সো ডোমেস্টিক ইউজের ইউজেস এটা হচ্ছে আমরা ডি দিতে পারবো আচ্ছা এবার এখানে আরেকটা আমার মনে হচ্ছিল যে অ্যান্সার হবে এখানে দেখেন প্ল্যানস টু এক্সপান্ড প্রোডাকশন অর্থাৎ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা সো উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা ওইখানে আছে দেখেন প্ল্যানস সো হি ইন্টেন্টস ওই ইন্টেন্টস মানে হচ্ছে তার ইচ্ছা বা তার যে চিন্তাধারা তার পরিকল্পনা প্ল্যানসের সিনোনিম হচ্ছে ইন্টেন্টস টু বিল্ড 5 or 6 ফ্যাক্টরিজ ইন সিটিজ ওয়ার দেয়ার আর লার্জ কোয়ান্টিটিস অফ বটলস ইন অর্ডার টু কাট ডাউন অন ট্রান্সপোর্ট কস্ট তাহলে সে শহরের মধ্যে 5-6টা ফ্যাক্টরি করবে এতে করে ট্রান্সপোর্ট কস্ট কমে যাবে এবং অনেক বেশি উৎপাদন হবে লার্জ কোয়ান্টিটিস তাহলে এখানে তার অনেক বেশি উৎপাদনের একটা পরিকল্পনা দেয়া আছে অর্থাৎ আমরা 5 এবং 1 এই দুইটা একটা প্যারাগ্রাফে পেয়ে যাচ্ছি সো আমরা একটা প্যারাগ্রাফে দিতে পারবো আর এখানে বলা আছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স ওকে এবার সম্ভাব্য বিপদ তারপরে এক্সপোর্ট মার্কেট তারপরে আচ্ছা এটা তো আমরা দিয়ে দিছিলাম ওকে সম্ভাব্য বিপদ এক্সপোর্ট মার্কেট আর ওইখানে হচ্ছে প্রসেসটা চেক করা উৎপাদনের যে চেকস অন দ্য প্রসেস অফ এফএম প্রোডাকশন উৎপাদনের প্রসেস আচ্ছা ওই জায়গায় আমরা উৎপাদন পাইছিলাম উৎপাদনের প্রসেস চেক করা আমরা এরপরে পাইতে পারি কারণ এই প্যারাগ্রাফ ডিতে আমরা উৎপাদন পাইছিলাম সো উৎপাদনের প্রসেসটা এর ঠিক পরেই থাকতে পারে আমরা এদিকে একটু খেয়াল করি দ্য কারেন্ট ফ্যাক্টরি উইল বি কমপ্লিটেড দিস মান্থ আচ্ছা বর্তমান ফ্যাক্টরিটা এই মাসে সম্পূর্ণ হয়ে যাবে অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু গো ইনটু ফুল প্রোডাকশন অন জানুয়ারি 14th নেক্সট ইয়ার ওকে ওয়ান্স ইট ইজ প্রোভাইডিং এ রেগুলার প্রোডাক্ট যখন এটা রেগুলার প্রোডাক্ট মানে প্রোভাইড করা শুরু করবে দ্য গভর্নমেন্টস ড্রিঙ্কিং ওয়াটার ইন্সপেক্টরেট আচ্ছা ইন্সপেক্টরেট মানে হচ্ছে ইন্সপেক্টর অর্থাৎ পর্যবেক্ষণ করবে উইল বি আস্ক টু পারফর্ম টেস্ট অ্যান্ড অ্যাপ্রুভ ইট ফর ওয়াইড স্প্রেড ইউজ বাই ওয়াটার কোম্পানিজ আচ্ছা এখানে দেখেন একটা মজার জিনিস দেয়া আছে যখন এইটা রেগুলারলি প্রোডাক্ট দেয়া শুরু করবে ফ্যাক্টরিগুলো তখন ইন্সপেক্টর আসবে মানে পর্যবেক্ষক যে সে আসবে এবং সে হচ্ছে এটা টেস্ট করে সে অ্যাপ্রুভ করবে ওয়াইড স্প্রেড ইউজের জন্য সো ওয়াইড স্প্রেড ইউজ বলতে জেনারেল ইউজ যেটা আমরা একটা পাইছিলাম না যে সাধারণ মানুষের ইউজের আগে কি করতে হবে তাহলে সাধারণ মানুষের ইউজের আগে এখানে ইন্সপেক্টর আসবে সে এটা চেক করবে এবং চেক করে সে এটা অ্যাপ্রুভ করবে তাইলে দেখেন ওইখানে একটাতে ছিল এ ডেসক্রিপশন অফ হোয়াট হ্যাজ টু হ্যাপেন কি করতে হবে ইন্সপেক্টর দ্বারা চেক করাতে হবে বিফোর এএফএম ইজ অ্যাকসেপ্টেড ফর জেনারেল ইউজ সো জেনারেল ইউজটা হচ্ছে ওয়াইড স্প্রেড ইউজ যেখানে দেয়া আছে অ্যাপ্রুভ ইট ফর ওয়াইড স্প্রেড অর্থাৎ আমরা হচ্ছে এখান থেকে ইটা কয় নম্বর অপশনে ছিল আচ্ছা 10 সো 10-এ হচ্ছে আমরা ই দিচ্ছি ওকে অলরাইট এখানে দেখেন আরেকটা জিনিস আমি খেয়াল করছিলাম এখানে প্যারাগ্রাফ তো আর বেশি নাই 3টা আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস দিছিল দ্য ডেফরা স্পোকসম্যান সেড ইট ওয়াজ হোপড
that AFM could meet approval within 6 months. The only problem that they could foresee মানে তারা দেখেছে, পূর্বে দেখেছে, এটা হচ্ছে foresee, was possible contamination if some glass came from sources other than beverage bottles. এখানে দেখেন একটা একটা সমস্যার কথা বলতেছে, ওই যে আমরা একটা ডেঞ্জার পাইছিলাম না, ওই ডেঞ্জারটা ঠিক এই জায়গায় দেয়া আছে। তাহলে ডেঞ্জারটা কি এখানে বলতেছে, দ্য অনলি প্রবলেম, একমাত্র সমস্যা দ্যাট দ্য কুড ফোরসি, যেটা তারা ইতিমধ্যে দেখেছে, ওয়াজ পসিবল কন্টামিনেশন। কন্টামিনেশন মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, ড্যামেজ হয়ে যাওয়া। ইফ সাম গ্লাস কেম ফ্রম সোর্সেস আদার দেন বেভারেজ বোটলস মানে হচ্ছে পানীয় বোতল, যেগুলোতে জুস পানি এগুলো থাকে। তাহলে এগুলো ছাড়া যদি অন্য কোনো কিছুর বোতল আসে, যেমন মনে করেন একটা পেট্রোলের বোতল কেউ জমা দিয়ে দিল, সো ওই রকম বোতল আসলে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে একটা সমস্যার কথা বা একটা ডেঞ্জারের কথা এই জায়গায় দেয়া আছে। আর সমস্যাটা ছিল আমাদের অপশন 2 তে, দ্য আইডেন্টিফিকেশন অফ এ পটেনশিয়াল ডেঞ্জার ইন দ্য র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল, আর এখানে বলছিল সোর্সের কথা, অর্থাৎ এটা কই থেকে আসবে, যদি পানীয় বোতল ছাড়া অন্য কোনো কিছু থেকে চলে আসে সেটাই। অর্থাৎ আমরা 2 নম্বরে এখানে এই অপশনটাও দিতে পারতেছি। এখানে যেহেতু অনেকগুলো অপশনস, বেশিরভাগ অপশন মানে একটা প্যারাগ্রাফে 2টা করে হইতেছে, ডি তেও 2টা ছিল, তেও 2টা ছিল। আচ্ছা, এই প্যারাগ্রাফ তো আমাদের পড়া শেষ, এখন আমরা প্যারাগ্রাফ এফটা একটু পড়বো। দেখি এখানে কোনো অপশন মিলে কিনা। এখানে বলতেছে among those who have tested the glass already is আচ্ছা, এখানে একজনের নাম বলতেছে, of civil and environment engineering department of University College London. We have looked at a number of batches and it appears to do the job. আচ্ছা, এখানে সে বলতেছে একজনের কথা এখানে আসতেছে যে আমরা অনেকগুলো ব্যাচ পরীক্ষা করেছি, মানে উৎপাদন স্তরে স্তরে আসে না, ওই এক এক স্তরকে হচ্ছে এক এক ব্যাচ বলতেছে। এবং এখানে বলতেছে অ্যান্ড ইট অ্যাপিয়ার্স টু ডু দ্য জব, এখানে বলতেছে এবং এটা কাজ করতেছে, মানে সব কিছু ঠিকঠাক আছে। তাহলে সে এখানে বলতেছে যে আমরা অনেকগুলো উৎপাদন পরীক্ষা করেছি এবং সব কিছু ঠিকঠাক আছে। সো উৎপাদন পরীক্ষা করা এবং এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, ওইরকম একটা পাইছিলাম এই জায়গায়, যে দ্য কনক্লুশন ড্রন। 6 নম্বর স্যার, 6 নম্বর। হ্যাঁ, 6 নম্বর, দ্য কনক্লুশন ড্রন, অর্থাৎ তারা যে সারমর্ম আনছে অথবা তারা যে উপসংহার আনছে কই থেকে, ল্যাবরেটরিতে, চেকস অন দ্য প্রসেস অফ এএফএম প্রোডাকশন। এটা সরাসরি মিলবে না, খেয়াল করেন। এখানে বলতেছে ওই ফ্যাক্টরির প্রোডাকশন থেকে তারা যে কনক্লুশন আনছে, এখানে এইভাবে বলা নাই, ওইখানে বলা আছে সরাসরি কনক্লুশনটা, যে আমরা চেক করেছি এবং এইটা ঠিক আছে, ওই জিনিসটাই হচ্ছে কনক্লুশন, অর্থাৎ ফ্যাক্টরি থেকে এই কনক্লুশনটাই তারা পাইছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের আর কয়টা অপশন বাকি আছে, এটা হচ্ছে এফ। হ্যাঁ, তারা কনক্লুশনটা পাইছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের আর জাস্ট 2টা আছে, একটা হচ্ছে এক্সপোর্ট মার্কেট, বিদেশে ইউজ, বাইরে বাইরে ইউজ যেটা, সেটা এক্সপোর্ট মার্কেট। আর আরেকটা হচ্ছে অপশন 9, এই 2টা বাকি আছে। অপশন 9-এ বলতেছে ডেসক্রিপশন অফ প্ল্যানস ফর এক্সপোর্টিং এএফএম। আচ্ছা, এক্সপোর্ট আমরা জাস্ট দেখবো যে এই প্যারাগ্রাফে এক্সপোর্ট আছে কিনা, প্যারাগ্রাফ জিতে। এখানে তো মেবি আর এক্সপোর্ট নাই, না, এফে এক্সপোর্ট নাই। সো এটা আসলে আর কঠিন হওয়ার কথা না, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি এইচও এক্সপোর্ট নাই, সো ওই 2টাই হতে যাচ্ছে জিতে। সো জিতে এখানে এক্সপোর্ট এই জিনিসটা আছে। দেখেন এখানে বলতেছে ওই যে রাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে, সো এজেন্টস রাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে তার এজেন্ট দেওয়া, তার মানে এখানে এক্সপোর্টের বিষয়টা এখানে চলে আসতেছে। সো এক্সপোর্ট রিলেটেড 2টা অপশন আমি আবার একটু দেখে নেই। এন এক্সাম্পল অফ এফএম ইউজ ইন এক্সপোর্ট মার্কেট, অর্থাৎ বিদেশে ইউজ করা, আর আরেকটা হচ্ছে এক্সপোর্টের জন্য পরিকল্পনা করা। সো এখানে বলতেছে হ্যাজ সেট আপ এ নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক সেট করছে, এখানে পরিকল্পনা, টু সেল এফএম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে সেল করার পরিকল্পনার জন্য তারা, মানে সেল করার জন্য এজেন্ট কি করছে, এজেন্টের নেটওয়ার্ক সেট করছে। সো এখানে আমরা পরিকল্পনাটা পেয়ে গেছি। তারপরে বিদেশে কেন, মানে কি কি কাজে ইউজ হবে সেটা কোথায় আছে আমরা একটু দেখে নেই। ইট ইজ অলরেডি ইন ইউজ ইন সেন্ট্রাল আমেরিকা, এই যে ইউজটাও এখানে দেয়া আছে। সো আর পড়ার দরকার নাই, আমরা অলরেডি পেয়ে গেছি। এখানে জিতে হচ্ছে আমরা এক্সপোর্টের যে 2টা বিষয়, 2টা এক জায়গায় আছে। সো অপশন 3 সেটাও জি হবে, আর এখানে হচ্ছে অপশন 9 সেটাও জি হবে। ঠিক আছে। সো এখানে ম্যাক্সিমাম গুলোর ক্ষেত্রে কি হয় আসলে, মানে এটা আসলে অভ্যাসের বিষয়। আপনি যখন আপনার প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা বাড়বে, তখন আপনার অভ্যাস হয়ে যাবে। আমি তো এখানে সময় নিয়ে ধীরে ধীরে মিনিং বলে বলে